ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের দিনে সুখবর পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। I have friends in the Democratic Party, I have friends in the Republican Party. আমার ডেমোক্রেট দলেও বন্ধু আছে, রিপাবলিকান দলেও আছে, আর ট্রাম্পের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই তার জয়ে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে। শপথ গ্রহণের প্রথম দিন, আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে। দর্শক, বাংলাদেশ থেকে মানে 3 সমন্বয়ক, আপনারা জানেন যে যারা কেন্দ্রীয় 3 জন সমন্বয়ক এবং আসিফ নজরুল, ডক্টর ইউনূস সহ তারা কিন্তু পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছে, এমন একটা সংবাদ ইতিমধ্যে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। আসলে ঘটনা কি, আপনারা কিন্তু ভিডিও ক্লিক করার আগে অংশ বিশেষ কিছু ভিডিও দেখতে পেয়েছেন, তো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আসলে এই ঘটনা সম্পর্কে আপনাদের আমরা সম্পূর্ণ একটা ধারণা দিব যে ঘটনাটা কতটুকু সঠিক এবং কি হয়েছে। তো জানতে হলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের। চলুন দর্শক, বেশি কথা না বলে আপনাদেরকে এক এক করে বিস্তারিত ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি। তো চলুন। আসসালামু আলাইকুম। মানে প্রেক্ষাপটটা আসলে কিভাবে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না, তবে ইউনূস সরকারের জন্য সবকিছু কেমন যেন হিসাব নিকাশ উল্টে যাচ্ছে। তো এই মুহূর্তে শুধু তো ইউনূস সরকার না, বিষয়টা যেহেতু বাংলাদেশের সাথে রিলেটেড, সো এটা বাংলাদেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, তবে বেশি ভালো এই মুহূর্তে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য। কারণ এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ডলার সংকট, অর্থনীতি অনেকটাই অচল অবস্থা। তো এই জিনিসগুলোর মধ্যে এই যে বাংলাদেশে নতুন একটা সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কার্যকর করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে, সেটার একটা বড় ইফেক্ট কিন্তু আমাদের উপরেও আসছে। তবে যতটা আসার কথা ততটা আসছে না, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদা একটা মেসেজ দিচ্ছে। তবে এই চমকটা কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই যে আন্তর্জাতিক যে অর্থনৈতিক ফোরামে গিয়েছিলেন, সেখান থেকে তিনি আসলে বাজিটা মেরে আসছেন। এখন আসেন ঘটনা কি। ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া অন্যান্য দেশের জন্য নতুন সব ধরনের সহায়তা তহবিল স্থগিত করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাচ্ছে, প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আন্তর্জাতিকভাবে যে দান টান আমেরিকা করে বিভিন্ন দেশে, সব কিন্তু ট্রাম্প বন্ধ করে দিচ্ছে। ইভেন ন্যাটো থেকেও কিন্তু বের হয়ে যাওয়ার ঘোষণা। তো বাংলাদেশ ইফেক্টেড কোথায়? এই যে জলবায়ু ফান্ড, এটাতে একটা বাংলাদেশের বড় একটা টাকা পয়সা পাইতো, আর বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারপর আপনার জাতিসংঘের কল্যাণে যে বিশ্বজুড়ে যে খাদ্য সহায়তা কার্যক্রম চলে, ওইটা থেকেও কিন্তু আমেরিকা বের হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের জন্য চাপ হয়ে যেত কখন? আমাদের দেশে যে বিশাল একটা রোহিঙ্গা জনগোষ্ঠী আছে, তাদেরকে কিন্তু সরকার বসাইয়া খাওয়াইতে হচ্ছে বিদেশি সহযোগিতার মাধ্যমে, আর এর মধ্যে সবচেয়ে বড় দাতা দেশ আমেরিকাই। তো যখন ট্রাম্প এই ঘোষণা দিছে, স্বাভাবিকভাবে সরকার চাপে পড়ছে যে এই বিশাল গোষ্ঠী জনগণকে এখন কিভাবে খাওয়াবে। এখন আমেরিকা না দিলে বাকিরাও খুব বেশি দিবে না। তো এর মধ্যে আজকে আমাদের মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে একটা বার্তা পাঠানো হয়েছে যে আপনার বাংলাদেশকে মিয়ানমারের আরাকান থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া যে রোহিঙ্গা শরণার্থীরা আছে, তাদের জীবন রক্ষার জন্য, খাদ্য ও পুষ্টির জন্য যে অর্থায়ন এত বছর আমেরিকা করছে, সেইটা আমেরিকা চালু রাখবে। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে দেওয়া সাহায্য স্থগিতাদেশের বাহিরে থাকছে বাংলাদেশ। এটা টোটালি ডিফারেন্ট একটা অবস্থান তৈরি হয়েছে। আজকে আমাদের কি বলো যে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আমাদের প্রেস উপদেষ্টা শফিকুল আলম তিনি বিষয়টি কনফার্ম করছেন। তিনি বলছেন যে রোহিঙ্গা ইস্যুতে সরকার এবছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, 170টি দেশ অংশগ্রহণ করবে, আর মহা আয়োজক হচ্ছেন, এটার সহ আয়োজক হচ্ছেন জাতিসংঘ। আমেরিকা রোহিঙ্গাদের জন্য দেওয়া সাহায্য বন্ধ করছেন না, এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আলাদা ধন্যবাদও দিয়েছেন। তিনি বলছেন যে ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের কর্মকর্তারা তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার প্রাপ্ত বিষয়বলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এমনকি সেইখানে তারা আশ্বস্ত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে বিশ্বব্যাপী সহায়তা বন্ধের যে আদেশ, সেইখানে বাংলাদেশকে আপনার তারা আউটে রাখছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সারা বিশ্বের মতন বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছিল। এই সংস্থার মাধ্যমে মার্কিন সরকার বিভিন্ন দেশে আপনার সহায়তা কার্যক্রম পরিচালনা করা থাকে। আর গত 25শে জানুয়ারি চিঠির মাধ্যমে সবাইকে তথ্য পাঠানো হয়, আর পরবর্তী সময় আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা আলাদা বার্তা তারা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এটা দেশের। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও
ফুটেজ আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কেও আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার পরে আরো কিছু তথ্য আপনারা বুঝতে পারবেন। তো চলুন। এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। সামনে বাংলাদেশে এক থাকবেই। এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন, শার্ট প্যান্ট পরা মানুষ আছেন, নারী পুরুষ সবাই আছে। শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, ৭২ থেকে শুরু করে ১৯৭৫ সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। ১৯৭৩ সালের ৭ মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। এই যে এত চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা, অমক চেতনা, তমক চেতনা, মুক্তিযোদ্ধাদের পরে কি শেখ হাসিনা সিম্প্যাথি দেখিয়েছে কখনো? কখনো দেখায় নাই। তার কারণ আপনাদের মনে থাকার কথা, এই ঢাকার মেয়র ছিল সাদেক হোসেন খোকা সাহেব, একজন গেরিলা যোদ্ধা যার রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সাদেক হোসেন খোকাকে স্বাধীন বাংলাদেশে এসে মরার সুযোগ দেয় নাই ওই স্বৈরাচারী শেখ হাসিনা। তার আশেপাশে যত মানুষ থাকতো প্রত্যেকটা মানুষ লুটপাটের অংশীদার ছিল। এবং যত ব্যবসায়ী, যত সংবাদ মাধ্যমের যারা কর্মী ছিল, যত বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আদালত একটা ব্যাপার নিয়ে কথা বলতে খুবই আক্ষেপ হয়। আমি আইনের ছাত্র। যে মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের হাতের বাম সাইডে যে আদালতটা আছে, বাংলাদেশের ভেতরে পবিত্রতম জায়গা হিসেবে চিন্তা করা যেত। কিন্তু ওই আদালতের মাধ্যমে কত নিরীহ মানুষের রক্ত কেড়ে নিয়েছে শেখ হাসিনা, তার কোনো ইয়ত্তা নাই। এবং বাংলাদেশে মাঝে মাঝে বলা হয় না যে এদের অবিচারের মাত্রাটা কেমন? আমার কাছে মনে হয় জার্মানির নাজি পার্টির চেয়েও ভয়ার্ত ভাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা। এবং সামনের দিনে আমাদের একটা চ্যালেঞ্জ আছে যে জাতিগতভাবে আমরা ঐক্যটা ধরে রাখতে পারি কিনা। তবে এই জায়গায় এসে আমি একটা ব্যাপার সুনিশ্চিত, সামনে বাংলাদেশে এক থাকবেই। এই জায়গায় দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন, শার্ট প্যান্ট পরা মানুষ আছেন, নারী। দর্শক, আজকের ভিডিওটি পর্যন্তই। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।